দেখুন, বৃদ্ধ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, তরুণ তুর্কি পার্থ ভৌমিক, বাপি হালদার, জুন জুলাই রচনা প্ররোচনা, এরা কতদিন সাংসদ থাকতে পারবেন? এই প্রশ্নটাই এখন রাজনীতিতে আলোচ্য। দেখুন, এদের অবস্থা না যা হয়েছে, এরা আগ বাড়িয়ে এরা বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে মনে করেছিলেন, কিন্তু অগ্রপশ্চাৎ বিবেচনা না করলে যা হয়, দেশের সংবিধান, সুপ্রিম কোর্টের রায় ভালো করে না জেনে পদক্ষেপ করলে কি হয় তার জলজ্যান্ত প্রমাণ তোলামূলের টিকিটে নির্বাচিত অজ্ঞাত কুলশীল এনসিপিআইতে যোগ দেওয়া এই 20 জন সাংসদ। এখন সুপ্রিম কোর্টের নির্দেশে লোকসভার মাননীয় স্পিকার বিশেষ বার্তাবাহকের মাধ্যমে এদেরকে চিঠি পাঠিয়ে এদের জবাব জানতে চেয়েছেন। 18 জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 20 জনের নামে আলাদা আলাদা করে পিটিশন দাখিল করেছেন। তার দাবি ছিল দলত্যাগ বিরোধী আইনে এদের সাংসদ পদ খারিজ করা হোক। সুপ্রিম কোর্টও মামলাটা উঠেছে, সুপ্রিম কোর্টও একই নির্দেশ দিয়েছে। এখন বৃদ্ধ সুদীপ বলে বেড়াচ্ছেন যে প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে তার কথা হয়েছে। উনি আবার তো প্রধানমন্ত্রী ছাড়া কিছু ভাবেন না। উনি 10 বার নির্বাচিত হয়েছেন বিধায়ক সাংসদ মিলিয়ে, আবার ভুবনেশ্বরে জেলও খেটেছেন। তা প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে ওনার যোগাযোগ আছে। উনি সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে কথা বলেছেন, সবই ঠিক আছে, কিন্তু দেশের সংবিধান, সুপ্রিম কোর্টের রায়ের উপরে তো কেউ নয়, প্রধানমন্ত্রীর দপ্তরও নয়। আসলে এই বৃদ্ধ মন্ত্রী হতে চান কেন্দ্রে। ইনি জন্মগত বিশ্বাসঘাতক। 87 সালে বউবাজার থেকে টিকিটটা পেয়েছিলেন প্রিয়দার সৌজন্যে। একজন সিটিং কংগ্রেস এমএলএকে টিকিট দেননি প্রিয়দা। তারপরে এর ইতিহাস সবাই জানেন। তো এই বৃদ্ধ মরিয়া হয়ে উঠেছেন যে কোনো মূল্যে এনডিএর শরিক হিসাবে একটা জায়গা পেতে হবে। যদি এনডিএর শরিক হিসাবে জায়গা পাওয়া যায় তাহলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ওর জায়গা হতেও পারে প্রতিমন্ত্রী হিসাবে, বড় জোর ইন্ডিপেন্ডেন্ট চার্জ, ক্যাবিনেট মন্ত্রীও হবে না। এখন এদের যে অবস্থা, এরা নিজেরাও জানেন এদের সদস্যপদ খারিজ হয়ে যেতে পারে, কারণ সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ আছে। যেমন মিস্টার দেশাই বনাম মহারাষ্ট্রের রাজ্যপালের সেক্রেটারির যে মামলা 2023 সালে সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ কি রায় দিয়েছিল, একটি রাজনৈতিক দলের পরিষদীয় দলের 2/3 বা সংসদীয় দলের 2/3 অন্য একটি রাজনৈতিক দলে মিশে গেল, তাহলে দলত্যাগ বিরোধী আইনের আওতায় তারা পড়বেন না, এটা নয়। মূল রাজনৈতিক দলটাকে মিশে যেতে হবে, তবেই এটা স্বীকৃতি পাবে যে তারা একটা দল থেকে অন্য দলে যোগ দিয়েছেন। এখানে তো মূল রাজনৈতিক দল তো তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেস। তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা করেছেন, তারা তো আর কোনো দলে মিশে যাচ্ছেন না। তাই সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের যে রায়, সেই রায় এখনো বাতিল হয়নি। বাতিল হতে গেলে 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চের রায় বাতিল করতে পারে 6 সদস্য বা 7 সদস্যের সাংবিধানিক বেঞ্চ, কিন্তু সেরকম কোনো বেঞ্চ গঠিতও হয়নি। সুতরাং 2023 সালে ওই মামলার রায়টাই কিন্তু এখনো বহাল আছে। তাহলে সাংবিধানিক বেঞ্চের রায় এই 20 জন সাংসদ খতিয়ে দেখেননি? এই সিদ্ধান্ত নেওয়ার আগে এই প্রশ্নটাই উঠছে। এ তো অপরিণামদর্শী সিদ্ধান্ত। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই আপ্তবাক্যটা আছে। এটা কি বৃদ্ধ সুদীপ, কাকলি দেবী, পার্থ ভৌমিক, বাপি হালদার, জুন জুলাই রচনা প্ররোচনা সব ভুলে গেছিলেন?
এত তাড়া ছিল যে কোনো মূল্যে বিজেপির প্রসাদ পেতে হবে, মন্ত্রিত্ব পেতে হবে, চেয়ারম্যান হতে হবে। এখন আটকে গেছেন। তো ওই বৃদ্ধ বলেছেন, একটা কাগজে দেখলাম, যে এনসিপিআই নাকি বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে কলকাতা পুরসভার ভোটে লড়বে। বিজেপির নেতৃত্ব পত্রপাঠ ওই বৃদ্ধ দাবি খারিজ করে দিয়েছে, বলেছে না বিজেপির কোনো জোট সঙ্গে এ রাজ্যে নেই। ও পাহাড়ে আছে, হয়তো বিধানসভাতেও বিজেপি কারোর সঙ্গে জোট বেঁধে লড়েনি, পুরসভাতেও লড়বে না। আর এই অজ্ঞাত কুলশীল এনসিপিআই এর সঙ্গে বিজেপি জোট বাঁধতে যাবে কেন? কোনো কারণ তো নেই। কিন্তু ওই বৃদ্ধ বাজারে খবরটা ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি ছড়াতে চাইছেন। দেখুন, স্পিকারের চিঠির উত্তর এদেরকে দিতেই হবে, হয়তো একটু বাড়তি সময় চাইতে পারেন। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে এই ধরনের চিঠি পেলে অধ্যক্ষকে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। 17ই সেপ্টেম্বর এই সময়সীমা পার হচ্ছে, তার মধ্যে আশা করি অধ্যক্ষ সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্টেও বিষয়টা জানতে চেয়েছে এই 20 জন সাংসদের কাছ থেকে। দেশের যে আইন, সাংবিধানিক বেঞ্চের যে রায়, সেই রায়কে মাথায় রাখলে এই সাংসদদের পদ টিকিয়ে রাখা খুব মুশকিল। দেখুন, নির্বাচন কমিশন যদি ঋতব্রত তৃণমূলকেই প্রকৃত তৃণমূল বলে ঘোষণা করে এবং তাদেরকেই তৃণমূলের জোড়াফুল প্রতীক দিয়ে দেয়, তখন একটা সুরাহা হলেও হতে পারে। যদিও কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধেও মামলা হবে, যে তখন ঋত তৃণমূল প্রকৃত তৃণমূল হলো, তৃণমূলের নির্বাচনী প্রতীক তাদের করায়ত্ত হলো, তাদের চেয়ারম্যান হলেন অরূপ রায়। তখন নির্বাচন কমিশনের পাওয়া ঘাসফুল প্রতীক, তার মানে ঋত তৃণমূল বলবে আমরা প্রকৃত তৃণমূল, ওই তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে এনসিপিআই এর 20 সাংসদের বিরুদ্ধে, যেটা অভিষেক করেছেন তৃণমূলের নেতা হিসাবে, কিন্তু কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যদি ঋত তৃণমূল প্রকৃত তৃণমূল হয়, তাহলে ঋত তৃণমূলের চেয়ারম্যান তখন প্রকৃত তৃণমূল হয়ে যাবে। অরূপ রায় ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে দেবে। তখন ওই 20 জন সাংসদের গো অ্যাজ ইউ লাইক হওয়ায় কোনো বাধা থাকবে না। যাদের ইচ্ছে হবে তারা বিজেপির দরজায় কড়া নাড়বেন, আর যারা কোনো অবস্থাতেই বিজেপির সঙ্গে যাবেন না, ওই অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূলে চলে আসবেন। এর বাইরে এই 20 জন সাংসদের পদ টিকিয়ে রাখা কার্যত অসম্ভব বলেই মনে করছেন আইনজীবীরা। কার্যত অসম্ভব। সুপ্রিম কোর্টের রায়, সেই রায়কে তো কেউ অগ্রাহ্য করা যায় না। যতই ওই পক্ষকে বৃদ্ধ দাবি করুন না কেন, এভরিথিং ইজ হাঙ্কি ডোরি, নাথিং ইজ হাঙ্কি ডোরি। ইউ পিপল আর এমব্রয়েলড ইন ডিপ ডিপ ট্রাবল, ডিপ ট্রাবল। ওই বললাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ধরুন এনসিপিআই এনডিএ ব্লকে চলে গেল, অরূপ রায় চেয়ারম্যান হলেন, নির্বাচন কমিশনের নির্দেশে ঘাসফুল প্রতীক ওরা পেয়ে গেলেন, তাহলে এনসিপিআই আলাদা ব্লক হলো, এনসিপি একটা দল, অজ্ঞাত কুলশীল দল, এরা পশ্চিমবঙ্গের মাটিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এনসিপিআই এর প্রতীকে? খায় না মাথায় মাকে, খায় না মাথায় মাকে, লোকে তো বলবে। আর বিশ্বাসঘাতকদের কেউ বিশ্বাস করে না, আর এদের নেতা জন্মগত বিশ্বাসঘাতক। হ্যাঁ, তখন বিজেপি যদি দরজা খুলে দেয়, কয়েকজন বিজেপিতে আসবেন, কিন্তু বিজেপিতে আসলে বিজেপি তাদের ধরুন মনোনয়ন দিল, জিততে পারবেন তো? আমি আগেও বলেছি, আবার বলছি, ভবিষ্যতেও বলবো, কোনো নির্বাচনে কোন দল জিতবে বা হারবে সেটা কোনো রাজনৈতিক দলের কোর সাপোর্টাররা ঠিক করে না।
সেটা করে আমার আপনার মতো সাধারণ মানুষ, যাদেরকে বলি সাইলেন্ট মেজরিটি, যাদের ভোটেই নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়। এরা যদি বিজেপিতে যোগ দিয়ে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে, ভাবে যে ড্যাং ড্যাং করে জিতে যাব, মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ বিগত দিনে এদের ভূমিকা মানুষ জানে, বলেনি, এত তাড়াতাড়ি ভুলবে না। দস্যু রত্নাকররা বাল্মীকি হতে চাইছেন, সবাই বাল্মীকি হতে পারবেন না। বাল্মীকি হতে গেলে তপস্যা লাগে, সংযম লাগে। দেখুন না, বিজেপির টিকিটে দাঁড়িয়ে নির্বাচনে দাঁড়ান, জনগণ বুঝিয়ে দেবে আপনাদের ওয়াকাত। সবাইকে টেকেন ফর গ্রান্টেড ভাববেন না। আর বিজেপির কর্মী সমর্থকদের একটা বড় অংশ আপনাদের মানবে না, কারণ বিজেপি থেকে যোগ্য লোকের অভাব আছে, যাদের অ্যাসপিরেশন থাকতে পারে। অন্যায় তো কিছু নয়, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইতে পারে। তাদেরকে বাদ দিয়ে যদি এই বৃদ্ধ বৃদ্ধাদের বিজেপি টিকিট দেয় ভবিষ্যতে, যদি এরা বিজেপিতে যোগদান করে, তাহলে বিষয়টা খুব সহজে মিটবে না। আপনি ভাবুন তো, কলকাতা উত্তরে বিজেপির কর্মী সমর্থকরা দেয়াল লিখবেন যে পদ্মফুল চিহ্নে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন, লিখবেন না, বিদ্রোহ হয়ে যাবে। এবং বিজেপি নেতৃত্ব এই ঝুঁকিটাও নেবেন না, দলের কর্মীদের হোস্টাইল করা। অতএব এই 20 জন সাংসদের পদ থাকবে কিনা সেটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করছে। আপাতত তাদের ভাগ্য সরু সুতোর উপর ঝুলছে। আপনারা প্রথম থেকেই আমার চলার পথের সঙ্গী, চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করেছেন। আশা করি আপনাদের শুভেচ্ছা সহযোগিতা থেকে ভবিষ্যতেও বঞ্চিত হব না। এই যে 20 জন সাংসদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, সেটা আমি আমার মতো করে আলোচনা করলাম। আইন কি বলছে, সুপ্রিম কোর্টের আগেকার রায় কি বলছে, লোকসভার অধ্যক্ষের দলত্যাগ বিরোধী, মানে দলত্যাগ নিয়ে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তকে কি চ্যালেঞ্জ করা যায় কোর্টে, এই প্রশ্নগুলো তো আসছে। সাধারণ মানুষের পক্ষেই প্রশ্নের উত্তর পাওয়া সহজ নয়, এগুলো আইনি বিষয়। এই নিয়ে কথা বলেছিলাম প্রবীণ আইনজীবী মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেবের সঙ্গে। কি বললেন বিশ্বজিৎ বাবু, শুনে নেন। বিশ্বজিৎ বাবু, এই যে 20 জন তৃণমূল সাংসদের ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তা খবরের কাগজে প্রকাশিত হয়েছে। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন এবং তুষার মেহতা, সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে কথা বলেছেন। কিন্তু আইনে এদের ভাগ্য কি হবে, মানে সুপ্রিম কোর্টের একাধিক রায় তো অতীতে আছে, সেটা যদি আপনি একটু বলেন। এবং লোকসভা স্পিকারের সিদ্ধান্ত যাই হোক না কেন, সেটা কি চ্যালেঞ্জ করা যায়? নিশ্চয়ই, আমি আপনাকে বলছি পুরো ব্যাপারটা। বলুন। এটা সংবিধানের 10ম তফসিলি, মানে 10th শিডিউল অফ দি কনস্টিটিউশন। এখানে দুটো প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ 4 এন্ড প্যারাগ্রাফ 6। এই দুটো প্যারাগ্রাফ খুব রেলিভেন্ট। প্যারাগ্রাফ 4 বলছে যে ইন কেস অফ ডিফেকশন, এটা ডিফেকশন বলে ধরা হবে যদি না 2/3 অফ দি লেজিসলেটিভ পার্টি মেম্বার্স এবং তার সাথে প্যারেন্ট পার্টি, টু মার্চ। এটা হচ্ছে টুইন কন্ডিশন। এই দুটো কন্ডিশন অ্যাজ পার প্যারাগ্রাফ 4। একটা হচ্ছে প্যারেন্ট পার্টিকে মার্চ করতে হবে, তার সাথে 2/3। এবারে স্পিকারের ক্ষমতা হচ্ছে, অথরিটি অফ দ্য স্পিকার ইজ ফাইনাল ইন দি হাউস। এটা কিন্তু স্পিকারের অথরিটিটা কিন্তু হাউসের ভেতর আনকোয়েশ্চেনেবল, এবং স্পিকার কিন্তু পার্লামেন্টের ভেতরে বলুন বা বিধানসভার ভেতরে বলুন, এরা একটা ইমিউনিটি এনজয় করে উইথ রিগার্ড টু দি প্রসিডিংস অফ দি হাউস, রাইট, যেটা কোনো অবস্থাতে কোর্টে চ্যালেঞ্জ করা যায় না।
আন্ডার আর্টিকেল 122, আর্টিকেল 212 এরা যে ইমিউনিটিটা এনজয় করে। কিন্তু when it comes to the question of anti defection, প্যারাগ্রাফ 6 অনুযায়ী স্পিকারকে ডিসিশন নিতে হবে, এবং প্যারাগ্রাফ 6 অনুযায়ী যখন স্পিকার ডিসিশন নেয় তখন কিন্তু স্পিকার ইজ সিটিং অ্যাজ এ ট্রাইব্যুনাল। ওকে, সুপ্রিম কোর্ট এটা বলে দিয়েছে 1992 সালের একটা রায়। নাগাল্যান্ডের একজন কি হতো হলন ভার্সেস স্টেট অফ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই 10th শিডিউলটাকে চ্যালেঞ্জ করেছিল। তো তখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল এই কথা। এরপরে কি হলো, এরপরে আমরা দেখলাম যে 7th শিডিউল ছিল। 7th শিডিউলে বলা ছিল যে স্পিকারের অথরিটিটাই শেষ, and this cannot be challenged। 92 সালের আইনে, আরে আই সরি, 92 সালের রায়ে সুপ্রিম কোর্ট বলল স্পিকারের অথরিটি ক্যান বি চ্যালেঞ্জড, এবং প্যারাগ্রাফ 7 অফ দি 10th শিডিউল যেটা, সেটাকে ডিলিট করে দিল সুপ্রিম কোর্ট। আচ্ছা, স্পিকারের অথরিটি চ্যালেঞ্জ করা যাবে না কোনো কোর্টে, বা স্পিকারের ডিসিশন চ্যালেঞ্জ করা যাবে না কোনো কোর্টে, সেটাকে সেই প্যারাগ্রাফটাকে বাদ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। এরপরে আমরা আসবো, সেটা হচ্ছে ধরুন 2023 সালে সুভাষ দেশাই ভার্সেস প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নর অফ মহারাষ্ট্র, 5 জাজেস বেঞ্চ। সেখানেও কিন্তু একই কথা বলেছে সুপ্রিম কোর্ট, the twin condition has to be fulfilled, মানে parent party plus the legislatures, 2/3 of the legislatures, তা না হলে কিন্তু the merger is incomplete and they are liable for defection, রাইট, both the condition has to be fulfilled। এবারে আসুন আপনি 2025 সাল, 2025 সালে কৌশিক রেড্ডি ভার্সেস স্টেট অফ তেলেঙ্গানা, this was decided by the bench of Justice Gawai। ওকে, জাস্টিস গাভাইও একই কথা বললো যে এই টুইন কন্ডিশন ফুলফিল করতে হবে, ইফ দেয়ার হ্যাজ টু বি আ মার্জার, প্যারেন্ট পার্টিকেও মার্জ করতে হবে এবং 2/3 অফ দি লেজিসলেচার তাদেরকেও মার্জ করতে হবে। এবং তার সাথে জাস্টিস গাভাই আবার রিপিট করে দিল যে স্পিকারের অথরিটি আর স্পিকারের অর্ডার ক্যান বি চ্যালেঞ্জড, ক্যান বি রিভিউড বাই দি হাই কোর্ট অর বাই দি সুপ্রিম কোর্ট। ওকে, প্যারাগ্রাফ 6 এ যে কোনো অর্ডার পাস করুক স্পিকার, দ্যাট ইজ চ্যালেঞ্জেবল, দ্যাট ইজ নট ইমিউনড। ওটাতে স্পিকার কোনো ইমিউনিটি এনজয় করে না, আর আগে করতো তখন প্যারাগ্রাফ 7 ছিল, যে প্যারাগ্রাফ 7টা ডিলিটেড হয়ে গেছে। তাহলে এই অবস্থায় আমি আপনাকে বলি, এদের যে ব্যাপারটা, নিশ্চয়ই এদের ব্যাপারটা আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বললাম। এই 20 জনের ব্যাপারটা আমরা কি দেখতে পাচ্ছি যে 20 জন এনসিপিআই বলে একটা দল, অজ্ঞাত আমি বলতে পারবো না, কোনোদিন নামও শুনিনি, যাই হোক ওনাদের ইচ্ছা হয়েছে, ওনারা কি ওতে যোগদান করছেন। কিন্তু পার্টি অ্যাজ এ হোল, the organization of the party, the parent party, তারা কিন্তু জয়েন করেনি। সুতরাং এখানে কিন্তু টুইন কন্ডিশনস have not been fulfilled, না। প্যারাগ্রাফ 4 অনুযায়ী এই যে টুইন কন্ডিশন, পার্টি অ্যান্ড 2/3 অফ দি পার্লামেন্ট মেম্বার্স, এটা কিন্তু হয়নি, যার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু সাথে সাথে নোটিশ ইস্যু করেছে। এইবারে আসুন স্পিকারের রোল। স্পিকার যে কমপ্লেনটা পেয়েছিল জুন মাসে, 18ই জুন, সেটা 18ই জুন, সেটা নিয়ে কিন্তু স্পিকার চুপ করে বসছিল। ওনাকে 17ই সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এবং এটাও কিন্তু সুপ্রিম কোর্টের রায়। মণিপুরের একটা মামলায় 2020 সালে সুপ্রিম কোর্ট খুব ক্লিয়ারলি বলে দিয়েছে যে 3 মাসের মধ্যে, আমি আমি জাজমেন্টটা আমি আপনাকে সাইট করে দিচ্ছি, এম.কে. সিং ভার্সেস স্পিকার অফ মণিপুর, রিপোর্টেড ইন 2020, তাতে পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যে 3 মাসের মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত নিতে হবে।
এইবারে যেই মাত্র সুপ্রিম কোর্ট দেখবেন নোটিশটা দিয়েছে, স্পিকার সাথে সাথে সেই দিন বিকালবেলা এই 20 জন সাংসদকে নোটিশ ইস্যু করে দিয়েছে। মানে সুপ্রিম কোর্টের কাছে স্পিকার দেখাবে যে আমি অলরেডি প্রসেস করে দিয়েছি, এদের ব্যাপারে যে অভিযোগটা পেয়েছি সেই অভিযোগের ইনকোয়ারি করবার জন্য, এই অভিযোগের হিয়ারিং করার জন্য অলরেডি আমি প্রসেস ইস্যু করে দিয়েছি। কিন্তু তাকে কিন্তু 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং আমার মনে হয় নেক্সট ডেটে সুপ্রিম কোর্ট স্পিকারকে সেই টাইমটা অ্যালাউ করবে। মানে 17 কি 18 সেপ্টেম্বরের মধ্যে স্পিকারকে এটা প্রসেসটা কমপ্লিট করে একটা রায় দিতে হবে। আইদার স্পিকারকে বলতে হবে যে না, এদের সদস্যপদ খারিজ হলো না, এরা আইনে ঠিক করেছে, অথবা স্পিকারকে বলতে হবে এদের সদস্যপদ খারিজ হলো, এরা প্যারাগ্রাফ 4 অফ দি 10 শিডিউল অনুযায়ী এরা বেআইনি কাজ করেছে। এবার যেটাই হবে সেটাই কিন্তু চ্যালেঞ্জ হবে বিফোর দি সুপ্রিম কোর্ট। হ্যাঁ, হবে। ধরুন 20 জন এমপি তাদের যদি সদস্যপদ খারিজ হয়ে যায়, তারা তো পদ থাকবে না, তারা যাবে সুপ্রিম কোর্টে। আর যদি তাদের সদস্যপদ খারিজ না হয়, তাহলে যিনি কমপ্লেনেন্ট উনি যাবেন সুপ্রিম কোর্টে। আলটিমেটলি কিন্তু এদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার, এটা বিগ কোয়েশ্চেন মার্ক কিন্তু। এবং আপনি যদি আমার নিরপেক্ষ মতামত জানতে চান, আইনের প্রভিশন, আইনের যা প্রভিশন আছে তাতে কিন্তু এদের সদস্যপদ চলে যাওয়ার সম্ভাবনা 99%। ঠিক। আর ওদিকে সুপ্রিম কোর্টে আর একটা তো মামলা হচ্ছে, উদ্ধব শিবসেনা মামলা। ওটা মহারাষ্ট্র যেটা হয়েছে ওটা অন্য জিনিস, একই ব্যাপার। ওটা স্পিকারের ডিসিশনটাকে চ্যালেঞ্জ হয়েছে। হ্যাঁ, ডিসিশনটাকে চ্যালেঞ্জ হয়েছে। এখানে স্পিকারের ডিসিশন এখন হয়নি। স্পিকার কেন এখনো ডিসিশন দেয়নি সেটা চ্যালেঞ্জ হয়েছে এখানে। বুঝতে পেরেছি। অবভিয়াসলি আলটিমেটলি এই দুটো আমার মনে হচ্ছে একসাথেই যাবে। ওকে, থ্যাংক ইউ। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা, আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।